নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিতে তৃতীয় দিনেও সাধারণ মানুষের ভিড়। সাধারণ মানুষের কথা চিন্তা করে বাড়ানো হলো একদিনের আরো অতিরিক্ত ক্যাম্প। তীব্র গরমের মধ্যেই জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে এসি বিকল। ক্ষোভ রোগীর পরিজনদের। অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হাসপাতাল চত্বরে। ক্যান্সার রোধ করে এই ফলটি। বাজারে এখন উঠেছে সেই ফল। পাশাপাশি জলের চাহিদা মিটিয়েও শরীরকে ঠান্ডা রাখে। জলপাইগুড়ির বাজারে অল্প সময়ের জন্য বিক্রি হচ্ছে তালের শাঁস। জলপাইগুড়ির বাজারে কিছুটা সময়ের জন্য চলে এসেছে সাদা নরম তালের শাঁস। আর এই তালের শাঁস মূলত এবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে জলপাইগুড়ির বাজারে আসছে। তালের শাঁস বিক্রেতারা বলেন, জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় তালের গাছ একেবারেই নেই, তাই আমরা বাধ্য হয়ে বাইরের জেলাগুলি থেকে তাল এনে তারপর কেটে শাঁস বিক্রি করি। তবে বাইরের জেলাগুলি, বিশেষ করে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের জেলাগুলোতে তালের গাছ প্রচুর রয়েছে, তাই কাঁচা তাল সেখান থেকে এনে জলপাইগুড়ির বাজারে বিক্রি করছি। কাঁচা তাল বিক্রি করলেও পাকা তালেরও অভাব হয় না। উৎপাদন অনেক বেশি, আর বাইরের থেকে এনে বিক্রি হয় ভালো, রোজগার হয় কিছুটা, তাই বাইরের জেলাগুলি থেকে জলপাইগুড়ির বাজারে বিক্রি শুরু হয়েছে। তালের শাঁস মানে সকলের প্রিয় এই ফলে প্রচুর ক্যালসিয়াম এবং ফসফরাস রয়েছে, যা দাঁত এবং হাড়ের ক্ষয় প্রতিরোধে সহায়তা করে। এই ফল ক্যান্সার প্রতিরোধেও সক্ষম। এছাড়াও স্বাস্থ্য রক্ষায় এবং স্মৃতিশক্তি বাড়াতে তাল বেশ উপকারী। তালে আছে ভিটামিন বি, তাই ভিটামিন বি এর অভাবজনিত রোগ প্রতিরোধে ভূমিকা পালন করে। এত গুণাগুণের জন্যই বাজারে এই ফলটি কিনতেই এত মানুষের হুড়োহুড়ি। আচ্ছা, এই সমস্ত তালের শাঁস আপনারা কোথা থেকে আনছেন মূলত? মালদা থেকে। মালদা যে জলপাইগুড়ির লোকাল নেই? লোকাল বলতে পারলাম না, আমার বাড়ি মালদা। আচ্ছা, মানে বাইরের থেকে আনতে হচ্ছে। এবার তালের ডিমান্ডটা কেমন দেখছেন? তালের শাঁস তালের শাঁস তো ভালো বিক্রি হচ্ছে। এই যে আপনারা পুরো তাল যে নিয়ে আসেন, পাকার সময় তো অভাব পড়ে না? না না, আমাদের দিকে অ্যাভেলেবেল আছে। আপনারা মালদার থেকে আসছেন? হ্যাঁ, আমার বাড়ি মালদা। এইখান থেকে এসে পোষায় আপনাদের? পোষাচ্ছে না, দাবো কী করবো এখন। আচ্ছা, কী নাম আপনার দাদা? প্রদীপ সরকার। আচ্ছা, তালের শাঁস কেমন দেখছেন এবার? দারুণ দারুণ, খুব ভালো। কি কারণে খান মূলত এটা আপনারা? এখন গরম, ম্যাক্সিমাম গরম, এটা খাইলে খুব ভালো। সোডিয়াম, পটাশিয়াম থাকে এর মধ্যে অতিরিক্ত মাত্রা, ওই জন্যই খাইতে হয় এটা। এটা তো খুবই স্বল্প মেয়াদি। হ্যাঁ, স্বল্প মেয়াদি, এই সময় পাওয়া যাবে, আর 2-4-10 দিন তারপরে আর পাওয়া যাবে। দাম কত নিচ্ছে? ভালো সস্তাই আছে, 20 টাকা 30 টাকা, 3টা করে আজ দিচ্ছে 30 টাকা। ছোটোগুলা 20? হ্যাঁ, ছোটোগুলো। তাই যে তালের শাঁস নিচ্ছে, এই খাচ্ছি, গরম পড়ছে খাচ্ছি, ভালো লাগে খেতে। হ্যাঁ, খেতে ভালোই লাগে। জলপাইগুড়ির লোকাল মিলছে না, ফলে বাইরের থেকে আনতে হচ্ছে। হ্যাঁ, এটা সব বাইরে। আর কয়দিনই তো আর কি, তারপরেই তো। সাষ্টাঙ্গে প্রণাম করেই ক্ষমা। ধূপগুড়ির খট্টিমারিতে এক সময়ের দাপুটে তৃণমূল নেতা জগবন্ধু রায়কে প্রকাশ্য সভায় মাথা নত করে ক্ষমা চাইতে দেখা গেল। উপস্থিত গ্রামবাসী এবং রাজনৈতিক নেতৃত্বের সামনে করজোড়ে ক্ষমা চাওয়ার পাশাপাশি সাষ্টাঙ্গে প্রণামও করেন তিনি। অভিযোগ, কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে শুভেন্দু অধিকারীকে নিয়ে একটি আপত্তিকর পোস্ট করেছিলেন জগবন্ধু রায়। পোস্টটি ভাইরাল হওয়ার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। পরে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে তাকে প্রকাশ্য সভায় এসে নিজের ভুল স্বীকার করার আহ্বান জানানো হয়। খট্টিমারি স্কুল চৌপতি এলাকার একটি বেসরকারি বিদ্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দীর্ঘ আলোচনার পর জগবন্ধু রায় নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, ভবিষ্যতে আর কোনো বিতর্কিত কর্মকাণ্ডে জড়াবেন না। উপস্থিত সাধারণ মানুষের সামনেই সাষ্টাঙ্গে প্রণাম করে ক্ষমা চান তিনি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। খট্টিমারির এই ঘটনায় এলাকায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আপনাকে এই যে এখানে ডেকে আনা, কেন ডেকে আনা হয়েছে?
ওই শুভেন্দু মুখ্যমন্ত্রীর একটা পোস্ট শেয়ার করছিলাম আমি, তার জন্য আর কি এখানে আসা কথা। মানে কি মন্তব্য করেছিলেন ওখানে? ওইখানে একটা পোস্ট করছিল, ওই শেয়ার করছি, ওইটা নিয়ে আর কি একটা সমস্যা হয়েছিল তার জন্য। এখানে তো প্রচুর বিজেপির লোক দেখা যাচ্ছে, মানে আপনাকে কি বলপূর্বক নিয়ে আসছে? না না, বলপূর্বক না। তাহলে আপনি স্বেচ্ছা আসছেন। এই যে বিতর্কমূলক একটা পোস্ট করেছিলেন এবং তিনি ক্ষমা চাইলেন, ঠিক কি হয়েছিল এবং আপনারা কি করলেন? বিগত কয়েকদিন আগে আমাদেরই এই অঞ্চলের তৃণমূলের এক সেই রকম মাপের নেতা, ওর নাম হচ্ছে জগবন্ধু অধিকারী, উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি ফটো মানে খারাপভাবে পোস্ট করে। সেটা আমাদের দলীয়ভাবে আমাদের নেতৃত্ব এবং কার্যকর্তা সবাই দেখে। এরপরে আমাদের কিছু দলের লোক ওর বাড়িতে যায় যে কী কারণে পোস্টটা করলো তার কাছে জানার জন্য। সেখানে তাকে পাওয়া যায়নি এবং আমাদের দলীয়ভাবে ওনাকে বলা হয় যে কেন পোস্ট করছেন এটা জানার জন্য আজকে ওনাকে ডাক দেওয়া হয় এবং উনি আসার পরে উনি ভুল স্বীকার করে এবং উনি বলেন যে উনি অজান্তে করে ফেলেছেন। তো যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের একটা দলের পরিকাঠামো আছে, ও নিজের মুখে যেহেতু ভুল স্বীকার করেছে, বিগত দিনে এরকম আর কোনো রকম ভুল করবে না, সেজন্য আমরা দলীয়ভাবে আমাদের এখানকার স্থানীয় নেতৃত্বদেরকে নিয়ে ওনাকে আমরা মানে মিউচুয়াল করে দিলাম এবং মাফ করে দিলাম। আপনার নাম? প্রসেনজিৎ সরকার, ধূপগুড়ি পশ্চিম মণ্ডল ভাইস প্রেসিডেন্ট। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জনকল্যাণ কর্মসূচিতে তৃতীয় দিনেও সাধারণ মানুষের ভিড়। সাধারণ মানুষের কথা চিন্তা করে বাড়ানো হলো একদিনের আরও অতিরিক্ত ক্যাম্প। রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলার বিভিন্ন পৌরসভা ব্লকগুলিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হয়েছিল কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রায় 57টি জনকল্যাণমূলক পরিষেবায় নাম নথিভুক্ত করার শিবির। আজ শেষ হবার কথা থাকলেও সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজ্য সরকার আরও একদিন ক্যাম্প বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই ক্যাম্পে বিভিন্ন কেন্দ্র এবং রাজ্য সরকারের জনহিতকর প্রকল্পের নাম নথিভুক্ত করার কাজ যেমন চলছে, তেমনি এবার নতুনভাবে সংযোজন হয়েছে সোলার প্যানেল বাড়িতে বসানোর কাজও, যেখানে সরকারি সাবসিডিও থাকবে। এই শিবির থেকে সাধারণ মানুষ আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভান্ডার সহ বিভিন্ন সরকারি পরিষেবার সুযোগ পেতে চলেছে। আজকের দিনেও অসংখ্য মানুষের ভিড় দেখা গিয়েছে বিভিন্ন ক্যাম্পগুলিতে। আজকে 17 তারিখ 20 তারিখ এখন আমি জাস্ট আসলাম, কিছু বলতে পারতেছি না, সিস্টেমগুলো জেনে নিয়েছি। সিস্টেম জানলেন? সিস্টেমটা জানছি আর কি। সরকারি সাবসিডি রয়েছে, শুনলেন? সরকারি সাবসিডি, সাবসিডিটা পাওয়া যাবে। এই ক্যাম্পে এটা সুবিধা হলো আপনার? মানে এতে সুবিধা হবে সাধারণ মানুষের? সাধারণ মানুষের তো অবশ্যই সুবিধা হবে। সবাই তো হচ্ছে বসানোর জন্য সবাই যোগাযোগ করছে আমাদের সাথে। মানে রাতে কি আগের এটা দিনে যেটা উৎপন্ন হবে, দিনেরটা এখানে আমাদের দিনে যেটা কনজামশন হবে চলবে, রাতের সাথে দুটো মিটার থাকবে আমাদের, ওটার সাথে কনভার্ট থাকবে। এই ক্যাম্পে এটা আজকে কেমন সাড়া পাচ্ছেন? আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগাম যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করল জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। বিশেষ চাহিদা সম্পন্ন প্রায় 70 জন ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য এবং কর্মকর্তারা। যোগ ব্যায়ামের মাধ্যমে শারীরিক এবং মানসিক সুস্থতার বার্তা তুলে ধরা হয়। সংগঠনের সম্পাদক সঞ্জয় চক্রবর্তী জানান, নিয়মিত যোগাভ্যাস শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মনকে প্রফুল্ল এবং সতেজ রাখে। সারা বছর যোগ চর্চার মাধ্যমে নানা শারীরিক সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। কর্মসূচিকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল উৎসাহ এবং উদ্দীপনা। গোটা সপ্তাহটা গোটা দেশে ইন্টারন্যাশনাল যোগা ডে পালন করা হচ্ছে। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল যোগা ডে হচ্ছে 21 জুন, কিন্তু এই বছর সারা সপ্তাহ ধরে করা হচ্ছে। বিভিন্ন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, এইসব জায়গায় করা হচ্ছে। তো আমরা জলপাইগুড়ি অর্গানাইজেশন থেকে বিশেষ চাহিদা সম্পন্ন যে ছেলেমেয়েরা সারা বছর ধরে প্র্যাকটিস করে, স্পেশাল টিচার আছেন, তো এইবার তাদেরকে নিয়ে আমরা আজকে একটা করলাম। মূল দিন 21শে জুলাই, সেই 21শে জুলাইতেও আমরা আবার করবো। 21শে জুন প্রোগ্রামটা আবার করবো। এটা আজকে
করে আমরা কিছু নিয়মকানুন আছে ছবিগুলো তুলে যাচ্ছি, বা যাদের প্র্যাকটিস 7 বছর ধরে করা হয় তারাই করছে স্কুলের ছেলেমেয়েরা, এবং দিদিমণিরা সহযোগিতা করছেন। এটা কারা সহযোগিতা করছে আপনাদের কোন দপ্তর? না, অ্যাকচুয়ালি এটা যেহেতু ইন্টারন্যাশনাল যোগা ডে, এটাকে অবজার্ভ করতে হবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বার্তা অনুযায়ী। যেহেতু স্কুলটা আমরা রান করি, স্কুলের বাচ্চাদেরকে সারা বছর ধরে যে প্রোগ্রামগুলো করি সেটা উপস্থাপন করা, সেই মতন করেই করা হচ্ছে। আজকে হবে এবং রবিবার দিনও সকালবেলা করা হবে। রবিবার মানে 21 জুন সকালবেলা করা হবে। এই ওদের কোনো অসুবিধা হয় না? অসুবিধা হচ্ছে না, যেহেতু সারা বছর ধরে করে তো ওরা একটা হ্যাবিটের মধ্যে তৈরি হয়ে গেছে এবং খুব আনন্দের সাথে নিচ্ছে এটা। কারণ আমাদের স্কুলটা দুটো পার্ট, একটা স্কুল শিক্ষার জন্য আর একটা হচ্ছে শারীরিক উন্নতির জন্য। তো এই কাজটা সারা বছর ধরে করে তাদের শারীরিক যে কিছু সমস্যা থাকে সেগুলোকে ডেভেলপ করার সম্ভব। এই জন্য এই সারা বছর ধরে এই সপ্তাহে বিশেষ দিনে আমাদেরকে 2 দিন করতে বলা হয়েছে। আমরা আজকে করছি এবং রবিবার করবো। জলপাইগুড়িতে জিএসটি ট্যাক্স ট্রাইব্যুনাল করার দাবি, সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা। সাংবাদিক বৈঠক করলেন জলপাইগুড়ি ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি। তাদের দাবি, কলকাতায় যে জিএসটি অ্যাপিলেট ট্রাইব্যুনাল কোড আছে তার উত্তরবঙ্গের শাখা জলপাইগুড়িতে অবস্থিত করার জন্য। এ বিষয়ে জলপাইগুড়ি ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীরণ ঘোষ বলেন, এই ট্রাইব্যুনাল কোর্ট জলপাইগুড়িতে অবস্থিত হলে সারা উত্তরবঙ্গ সহ সিকিম উপকৃত হবে। জলপাইগুড়ির জিএসটি এস্টাবলিশমেন্ট কমিটির চেয়ারম্যান তাপসকান্তি দাস বলেন যে, আমরা আমাদের দাবি মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছি। জলপাইগুড়িতে পরিকাঠামো তৈরি আছে, সেখানে যে বিল্ডিংয়ে পুরাতন সার্কিট বেঞ্চ অফ ক্যালকাটা হাইকোর্ট ছিল সেখানেই এই ট্রাইব্যুনাল কোর্ট শুরু করা যেতে পারে। এতে নবগঠিত রাজ্য সরকারের অনেকটা খরচ বেঁচে যাবে। এছাড়া আজ জলপাইগুড়ির ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে উপস্থিত ছিলেন সভাপতি পার্থ কর্মকার, ট্রেজারার সৌমিক মজুমদার, সেমিনার চেয়ারম্যান কাঞ্চন সিংহ, রাজীব পারিক সহ আরও বহু আইনজীবী। অবগত আছেন যে 17-18 সাল থেকে সমগ্র দেশে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাক্ট চালু হয়েছে এবং এই গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সকে কেন্দ্র করে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে যে জাস্টিস অ্যাট ডোরস্টেপ, এবং এটা করার জন্য ওনারা পশ্চিমবঙ্গে 2টো ট্রাইব্যুনাল স্থাপন করবে। একটা সাউথ বেঙ্গলে হবে, একটা নর্থ বেঙ্গলে হবে। তো সাউথ বেঙ্গলের যে ট্রাইব্যুনালটা হবে সেটা ক্যাটার করবে এন্টার সাউথ বেঙ্গলের কেস অ্যান্ড আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কেসগুলো, এবং নর্থ বেঙ্গলের যেটা হবে সেটা ক্যাটার করবে হচ্ছে এন্টার নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিমকে। এবং আমরা জলপাইগুড়ি ট্যাক্সেশন বার থেকে এই নর্থ বেঙ্গলে যে ট্রাইব্যুনালটা ফর্ম হবে সেটা আমাদের এখানে জলপাইগুড়িতে করার দাবি জানাচ্ছি, কারণ অলরেডি আমাদের এখানে কলকাতা হাইকোর্টে সার্কিট বেঞ্চ আছে এবং এই দাবির জন্য আমরা একটি জিএসটি ট্রাইব্যুনাল এস্টাবলিশমেন্ট কমিটি বানিয়েছি, যারা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাডভোকেট মেম্বার, নন অ্যাডভোকেট মেম্বার, সমগ্র বিজনেস কমিউনিটি, আদার্স কমিউনিটিকে নিয়ে এই দাবিটা আমাদের বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্টকে জানাবে। তো আমাদের এই কমিটির চেয়ারম্যান হয়েছে আমাদেরই কলিগ অ্যাডভোকেট শ্রী তাপসকান্তি দাস, উনি আপনাদের বাকিটা ব্রিফ করতে হবে। কী করে আমরা জলপাইগুড়িবাসী সার্কিট বেঞ্চ ছিনিয়ে নিয়ে এসেছি আপনারা জানেন। আরেকটা আপনাদের মনে আছে কিনা জানি না, জলপাইগুড়ি ইনকাম ট্যাক্স অ্যাপিল এই অফিসটা নিয়ে যাওয়ার একটা চেষ্টা হয়েছিল। তো আমরা কিন্তু প্রায় 19টা সভা করেছিলাম সমস্ত পলিটিক্যাল পার্টি এবং ক্লাবগুলোকে নিয়ে আমাদের এই সংস্থায়। তো এটা ধরা যায় এটা আমাদের একটা নতুন লড়াই। আজকে আপনাদের মাধ্যমে সমগ্র জলপাইগুড়িবাসীর কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি এই মেসেজটা দিয়ে, যে সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে এক। পরবর্তী আমাদের যে প্রোগ্রামটা আছে, আজকে আমাদের অর্গানাইজেশন যারা আছি আমরা এইটুকুই আছি, সবাই আসতে পারেননি আজকে। নেক্সট আমাদের প্রোগ্রাম হচ্ছে যে প্রশাসনের পারমিশন নিয়ে কদমতলা বা অন্য কোথাও, সেখানে আমরা বিভিন্ন অর্গানাইজেশন বা যেগুলো ব্যবসায়ী সংগঠন বা বিভিন্ন অর্গানাইজেশন ওই বার আছে, প্রত্যেককে নিয়ে এই মুভমেন্টে সবাইকে সামিল করা এবং ভবিষ্যতে এই মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তো আমরা এই চাইছি আর কি, যেটা মনে হচ্ছে এটা হয়ে যাবে, মানে আশা করছি। জলপাইগুড়ি যেটা আজকে কী হচ্ছে, ওখানে যদি কোনো লিটিগেশন হয়, আপনি স্যাটিসফাইড হলেন না, তো আপনি কোথায় যাবেন? হাইকোর্টে যাবেন। তো হাইকোর্টে তো আবার ঘরের পাশে, যে আমাদের কথা বলি নেই, যারা নর্থ বেঙ্গলের লোক তারা তো পাশে একই জায়গায় 2টো কাজ করতে পারবে। কমিউনিকেশন এখন খুব ভালো, কোনো অসুবিধা নেই। এবং আরও নতুন যে সরকার এসছে আরও বিভিন্ন রকম চেষ্টা করছে। এবং আমরা যেটা বলছি যে আরেকটা পয়েন্ট যেটা আছে, যেটা আমরা খেয়াল করছি, যে নতুন গভর্নমেন্ট কী করছে, শিলিগুড়ি জলপাইগুড়িকে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছে, দ্যাট ইজ টুইন সিটি। তো সেখানে তো কোনো প্রবলেম নেই, এটা ভালো হবে।
আর সমস্ত উন্নয়নটা তো মাথার মধ্যে দিয়ে, মাথায় রক্ত দিয়ে লাভ নেই, সারা শরীরে ছড়িয়ে দেওয়াই ভালো আর কি, এটা আমাদের মতামত। জলপাইগুড়িতে তিস্তার চরে বন্য হাতিদের দাপট, আতঙ্কের রাত জাগছেন বাসিন্দারা। সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি একটি বা দুটি নয়, একসাথে প্রায় শতাধিক হাতির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে নদীর চরে। ফলে রাতের ঘুম কার্যত উড়ে গিয়েছে বাসিন্দাদের। নিজেদের নিরাপত্তার জন্য এখন গ্রামবাসীদের রাত জেগে পাহারা দিতে হচ্ছে। বাসিন্দারা জানান, কয়েকদিন আগে হাতির দল তিস্তা নদীর বাঁধের কাছাকাছি চলে আসে, যা লোকালয়ের খুবই নিকটে। রাতের অন্ধকারে হাতিরা এলাকায় ঢুকে কাঁঠাল সহ বিভিন্ন ফসল নষ্ট করছে। পরদিন সকালে হাতির পায়ের ছাপ দেখে আতঙ্ক আরও বাড়ছে। অভিযোগ, নদীর চরে চাষাবাদের জন্য তৈরি অস্থায়ী ঘর বাড়িও ভেঙে দিচ্ছে হাতির দল। এর আগেও একাধিকবার হাতি জলপাইগুড়ি শহরে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। ফলে এই এলাকা থেকে ফের শহরে হাতির প্রবেশের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা। এমতাবস্থায় দ্রুত বন দপ্তরের হস্তক্ষেপ দাবি করছেন এলাকাবাসী। তাদের মতে, হাতির দলকে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলে তবেই স্বস্তি ফিরবে এলাকায়। এই যে হাতিগুলো কখন থেকে এরকম? হাতিগুলো অনেকদিন থেকে আছে আমাদের এই জায়গায়, খুবই অসুবিধায় আছি আমরা বাঁধের এই জায়গায়। কোনো সময় আমাদের এই জায়গায় পার হয়ে আসতেছে একটা করে নদী পার করে, আর মাঝখানটায় এইখানটায় থাকে সারাদিন, দেখা যায় হাতিগুলো। তো আমরা খুবই অসুবিধায় আছি, আমরা ঘুম টুম আমাদের হয় না আর কি, এরকম পরিস্থিতিতে আছি। হ্যাঁ, তো এখান থেকে যদি তারাই নিয়ে যায় ফরেস্টে খুব ভালো হয়। হ্যাঁ, ঢুকছে তো এগুলোও যাইতে পারে আর কি, কোনো সময় বাদ পার হয়ে আসতেছে, বৃষ্টি পড়তেছে, খুব অসুবিধা হচ্ছে। শহরেও চলে যেতে পারে, যেহেতু শহরে হ্যাঁ গেছে, আর এই বাদেও এই যে আসছে, পার হয়েছে একটা। কোনদিন রাত্রেবেলা বৃষ্টি পড়লে চলে যেতে পারে আর কি, ঠিক নেই। ভারী চিন্তা হয়েছে, খুব ভারী চিন্তা, আমাদের ঘুম টুম হয় না, এরকম পরিস্থিতিতে আছে। কদিন থেকে এইভাবে দেখছেন? এইখানটায় প্রায় মাসখানেক হয়ে গেল মনে হয়, এইভাবেই আছে। এখনো দেখা যাচ্ছে হাতিগুলা। ওইদিকে ভুট্টা খাচ্ছে চরের মধ্যে, ওইদিকে থাকতেছে। হ্যাঁ, ওইদিকে যে চরের যে ঘর বাড়ি সব ভাঙতেছে চরের মধ্যে। তো মানুষ খুব মানে পরিস্থিতি খুবই খারাপই আছে। কি নাম আপনার? আমার নাম আনারুল হক, বাড়ি এইখানটায় জালিয়াপাড়া। এই জায়গার নাম জালিয়াপাড়া। কোন অঞ্চল? এটা পাহাড়পুর অঞ্চল। আচ্ছা, এই যে সবাই আপনার এখানে কারণটা কি? আমাদের বাড়ি এখানে, আমরা এটাকে আগে বলতো প্রেমগঞ্জের চর, এখন তো প্রেমগঞ্জের চর নেই, পাহাড়পুর পার্শ্ববর্তী এলাকা। তো এইখানে যে 100-র মতো হাতি আসছে, আমরা এই এলাকায় বিশেষ করে আতঙ্কে আছি। মানে মানুষজন সবাই একত্রিত আছি, মানে রাতের ঘুম আমাদের ছড়ে নষ্ট হয়ে গেছে বলাই চলে। সবাই আতঙ্ক হয়ে আছে কখন কি হবে। পরশুদিন মানে ওই বাঁধের ভিতরে আসছিল, আসে অনেকের গাছের কাঁঠাল টাঠাল খেয়ে গেছে। বড় দাতাল যেটা লোকালে ভিতরে, বাঁধের ভিতরে চলে আসছে। তারপর পটকা টটকা ফুটায়, তারপর আমরা অনেকে জানে না যে হাতি, সকালে ঘুম থেকে উঠে দেখে হাতির পা দেখে তো সবাই আতঙ্ক হয়েছে। হ্যাঁ, এইভাবেই তো আমরা আতঙ্ক হয়ে আছি। এইখানে আমাদের এখানে ঘটনাটা 3 দিন ধরে চলছে। তার আগে ছিল ওই 4 নম্বরের সোজা ছিল, ওইখানে 1 মাস ধরে এই আতঙ্ক। আর আমাদের আতঙ্কটা 4 দিন ধরে একদম কাছাকাছি আমাদের এখানে চলে আসে। আজকে আরো ভয়াবহ ঘটনা, একদম কাছে চলে আসে। এই জন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, ওরা পরশুদিন আসছিল, কালকে থেকে তো এদের কোনো পাত্তাই নেই। কি চাচ্ছেন বলুন তো? আমরা চাচ্ছি একটা শান্তি, যাতে অতি শীঘ্রই যেন ফরেস্ট ডিপার্টমেন্ট এদেরকে ওদের নিরাপদ জায়গায় নিয়ে যাক। কারণ এটা তো জলপাইগুড়ি পার্শ্ববর্তী জনবহুল এলাকা না, যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে। এর আগে তো জলপাইগুড়ি শহরে ঢুকছে, তো বলা যায় না, রাত্রিবেলা এরা শহরে ঢুকতেও পারে। সেই জন্য আমরা সরকারের কাছে বা আপনাদের কাছে আবেদন করতেছি যে তাড়াতাড়ি যেন এদেরকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। আমার নাম বিশ্বনাথ অধিকারী। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। জলপাইগুড়ি মেডিকেল কলেজে মাতৃমা বিভাগে এসি বিকল, ক্ষোভ রোগীর পরিজনদের। তীব্র গরমের মধ্যেই জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে দীর্ঘদিন ধরে এসি বিকল থাকার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হাসপাতাল চত্বরে। বুধবার সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় এবং ক্ষোভ উগরে দেন ভর্তি থাকা রোগীদের পরিজনেরা। রোগীর আত্মীয়দের অভিযোগ, প্রায় 11 দিন ধরে মাতৃমা বিভাগে এসি বিকল হয়ে রয়েছে, অথচ তা সারানোর জন্য কোনো কার্যকর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে অসহনীয় গরমে প্রসূতি মা এবং নবজাতকেরা চরম দুর্দশার শিকার হচ্ছেন। বিষয়টি জানাজানি হতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন রোগীদের পরিজনেরা এবং হাসপাতালের এক আধিকারিকের সামনে ক্ষোভ ব্যক্ত করেন। এদিন আরও একটি গুরুতর অভিযোগ সামনে আসে। মাতৃমায়ে এক প্রসূতিকে নিয়ে আসা 102 অ্যাম্বুলেন্সের ভেতরেও গত 4 দিন ধরে এসি বিকল রয়েছে বলে অভিযোগ করেন পরিজনেরা। এদিকে হাসপাতালের এই ঘটনার পরেই নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত এসি মেরামতির উদ্যোগ নেওয়া হয় এবং বিকল্পভাবে ফ্যানের ব্যবস্থাও করা হয় বলে জানানো হয়েছে। এ বিষয়ে হাসপাতালের এক আধিকারিক জানান, হাসপাতালের এসি সংক্রান্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব পূর্ত দপ্তরের ওপর রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। পাশাপাশি রোগীদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি দাবি করেন। সেটা একদম সম্পূর্ণ পেশেন্ট রয়েছে, পেশেন্ট পার্টি যাদের সিজার করছে টপ ফ্লোরে, 4 ফ্লোরে রাখছে, ওখানে আমি 4 দিন ধরে কোনো এসি দেখছি না। তারপর আমি ওখানে গিয়ে কমপ্লেন করলাম, কি ব্যাপার এখন হচ্ছে এসি না বলে, ওনারা বললো এর আগেও কমপ্লেন বহুবার দেওয়া হয়েছে, এখানে এসি 10 মিনিট চালু করে অটোমেটিক পরে বন্ধ করে দেয়, ওরা চালু করছে না। তার জন্য আমরা এখানকার সব লোক মিলে আসলাম কমপ্লেন করলে। প্রথমে ওয়ার্ড মাস্টারের কাছে গেলাম, উনি বললেন যে এই রেড কালার যে বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ে যাও, ওখানে কমপ্লেন করো। এখানকার এক অফিসারের সঙ্গে কথা বললাম, উনি বলল যে এটা তো আমাদের ডিপার্টমেন্ট নয়, এটা হচ্ছে PWD দেখছে, ইলেকট্রিক ডিপার্টমেন্ট PWD। আমরা এখানে কোনো যার সাথে কথা বলা যাবে তাকে ডাকেন, এখানে কমপ্লেন তো এখানেই দিতে হবে না, PWD-তে যাবো না, কমপ্লেন এখানে হবে। তাহলে আমি বললাম তাহলে যার সাথে কথা বললে কথা হবে তাকে ডাকেন। উনি আসতে চাচ্ছেন না, ফোন করতেছেন, আমি সাইডে আসি হয়েছে, ভয় পেয়েছি ওনারা, তাই আসতে চাচ্ছে না। আর কিছুক্ষণের মধ্যে যদি উনি না আসে তাহলে আমরা পদ অবরোধ করব। কেন এসি লাগানো হচ্ছে না? এসির পেশেন্টের অবস্থা বেহাল, শুধু পেশেন্ট নয়, ওখানে যারা কাজ করছেন পেশেন্টের অবস্থায় একটা কিছু হলে কেউ দায়ভার নেবে না। তারা কি করবে, রেফার লিখে দিবে, শিলিগুড়ি যান, মেডিকেল কলেজে যান, সেই অবস্থা করবে। তার জন্য আমরা সবাই মিলে এখানে আসছি, আসে দেখবো যে হাফ এন আওয়ারের মধ্যে যদি ওনারা কোনো অ্যাকশন নেয়, এসি চালু করবে,
একজন এসে অফিসার বললো না অটোমেটিক এসি চালু করা হয়েছে। ফোন বন্ধুরা আমরা আমাদের সমস্যা হচ্ছে আমাদের পেশেন্ট সিজার হয়েছে, তো 4 তলায় আছে। 4 তলায় এত গরম আমরা যখন ভিজিটিং টাইমে যাচ্ছি আমরা নিজে থাকতে পারছি না, তাহলে পেশেন্ট আর বাচ্চা কিভাবে থাকবে? আমাদের কমপ্লেন হচ্ছে ওখানে এসি আছে কিন্তু এসি চলছে না, তার কারণটা কি সেটা আমরা জানতে চাচ্ছি। আর চলছে না কেন এসি? মানে আমরা যতদিন থেকে ওখানে ভর্তি আছি আমরা ভর্তি আছি প্রায় আমার তো এখানে আসার 4 দিন হয়ে গেল। মানে শনিবারে সিজার হয়েছে, তারপর 2 দিন আগে দিয়েছে, তো 2 দিন আগে মানে পুরো বাচ্চা হয়ে যাচ্ছে। আমি পাখা নিয়ে দিচ্ছি, পাখা দিয়ে গরম হাওয়া বেরোচ্ছে। তো সেই জন্য আমরা ওই যে ওয়ার্ড মাস্টারের কাছে গেলাম, তো উনি বললো যে আমাদের এই বিল্ডিং এ আসতে, ইনি বলছেন আবার ইঞ্জিনিয়ার আসবে। তাহলে এত আমাদের পেশেন্টের যদি কোনো কিছু হয় তাহলে আমাদের কি এনারা কি কোনো মানে দায় নিবে? এনারা নিবে না, এনারা শুধু মানে লিখে দিবে রেফার। তখন আমরা কোথায় যাবো পেশেন্টকে নিয়ে? কি বললেন আপনারা? এলেন, কাকে জানালেন? এখানে কি ওনার নাম যেন কি? হ্যাঁ কি জানালেন, কি বললেন? এখানে আমরা জানালাম যে আজকের মধ্যে আমাদের এসি চালু করে দিতে হবে। গরম তো প্রচন্ড রয়েছে, প্রচুর গরম আছে। মানে আমাদের যে পেশেন্ট যে আছে না, পেশেন্টের মানে সিজার যে হয়েছে, সেলাইটাও একদম ভেজে যাচ্ছে, মানে সেলাইটাও মানে ছুটে যাওয়ার মতন ভাব। গোটা মাতৃমায়ে বলতে একই অবস্থা, মানে কোনো কোথাও এসি নাই। এত গরমের মধ্যে মানে তারা কিভাবে থাকবে? এটা মেডিকেল কলেজ হওয়ার সত্ত্বেও মানে এইরকম ব্যবস্থা মানে আমরা বুঝতে পারছি না। আমরা তো এখানে থেকে 4 দিন থেকে, কেউ 11 দিন থেকে আছে, কেউ 10 দিন থেকে আছে, মানে সেম কেস। আমার নাম হচ্ছে জগবন্ধু রায়, বাড়ি আমাদের হচ্ছে চাংরাবান্ধা চৌরঙ্গি। আমার বউ রয়েছে। সিস্টেম আছে, এই জন্য কি বেশি সেটা বলছে না স্যার। আপনাদের টাকা লাগে না 102, সেখানে এসি না চালালে পেশেন্ট কষ্ট পাচ্ছে। অবশ্যই কষ্ট পাচ্ছে। এসি চালানো প্রত্যেক টাকায় এসি চালানোর কথা। এসি গাড়ি বলছে এই এসি গাড়ি চললে কিন্তু এসিটা চালানো বাধ্য, কিন্তু এসি ওরা চালাচ্ছে না, এখনো চালাচ্ছে। বলছে খারাপ। কি চাচ্ছেন আপনারা? আমার কাছে পরিষেবাটা ভালো করে করি, এসি খারাপ হচ্ছে যত তাদের ঠিক করি তারা। হ্যাঁ, যেটা একটা মাসে আসবে, একটা এসি গাড়িতে আসবে, অনেক দূর রাস্তা, গরম ঠিক আছে, গরম করছে এমনি গরম, তাহলে এটা তো হলে পেশেন্ট তো আরো খারাপ হয়ে যাবে। অবশ্যই হবে। ডেলিভারি পেশেন্ট। ঠিক। কি নাম আপনার? হ্যাঁ, প্রদীপ দাস, কোথায় বাড়ি? ধূপগুড়ি। তো অক্সফোর্ডে 2বার যাওয়া হচ্ছে, ঠিক আছে? যাওয়ার পরে ওরা কি ঠিক করছে আর ঠিক হয়নি, ঠিক আছে? কতদিন ধরে খারাপ? হ্যাঁ, 4-5 দিন বেশি। এসি 4-5 দিন ধরে খারাপ। এই গরমে মায়েরা আসতেছে, ডেলিভারি মায়েরা, তাহলে আপনারা এসি ঠিক করাচ্ছেন না কেন? ওয়ার্কশপে গেছিলাম গাড়িটা আপনাকে এসি গাড়ি হিসেবে ট্রিট করেন? এটা কি এসি অ্যাম্বুলেন্স নাকি নর্মাল অ্যাম্বুলেন্স? এসি অ্যাম্বুলেন্সে কেন এসি চলবে না কেন? মাতৃমায়েদের যে অভিযোগ, রোগীর আত্মীয়রা অভিযোগ করতেছে খারাপ হচ্ছে। আমরা গিয়েছিলাম ওয়ার্কশপে, ঠিক আছে? হ্যাঁ, তো আপনারা জানান নেই? হ্যাঁ, জানান আছে আমাদের, অবশ্যই জানান। এটা তো অসুবিধা হচ্ছে না? অসুবিধা তো, পেশেন্ট কষ্ট পাচ্ছে না? কি বলে? হ্যাঁ, পেশেন্ট তো কষ্ট পাচ্ছে। এখন কি করব? আপনার কি নাম? আমার নাম হচ্ছে দিলীপ কি শর্মা। হ্যাঁ, দেবু শর্মা। দিলীপ দেবু শর্মা। কটা গাড়ি আছে এরকম যে এসি খারাপ আছে আপনাদের? আর খারাপ নেই, আপনার একটাই খারাপ। প্রত্যেকে নিয়ে আসলেন পেশেন্ট এখন? ডুয়ার্সে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে জেনে রাখুন, প্রায় 3 মাসের জন্য বন্ধ হয়ে গেল জঙ্গল সাফারি। বর্ষাকাল এবং বন্য প্রাণীদের প্রজনন মরশুমের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর। এই সময়ে জঙ্গলে মানুষের প্রবেশ সীমিত রাখা হয়, যাতে প্রাণীদের স্বাভাবিক জীবনচক্র ব্যাহত না হয়। পাশাপাশি বর্ষার কারণে জঙ্গলের রাস্তা বিপজ্জনক হয়ে ওঠায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। তবে সম্পূর্ণ হতাশ হতে হবে না পর্যটকদের। লাটাগুড়ির কিছু নির্দিষ্ট এলাকা খোলা থাকবে। আগামী 3 মাস পর ফের খুলবে জঙ্গলের দরজা, শুরু হবে সাফারি এবং বন্যপ্রাণী দর্শন। কামতাপুরী ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা এবং জনসংখ্যার অনুপাতে সংরক্ষণের দাবিতে বুধবার জলপাইগুড়িতে ডেপুটেশন কর্মসূচি পালন করল ইউটিজেএস।
সংগঠনের সদস্যরা মিছিল করে জলপাইগুড়ি বিভাগীয় কমিশনারের দপ্তরে পৌঁছে মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি জমা দেন। সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে কামতাপুরী ভাষা সাংবিধানিক স্বীকৃতি থেকে বঞ্চিত। ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ এবং উত্তরবঙ্গের মানুষের অধিকার রক্ষার স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এদিনের কর্মসূচিতে সংগঠনের বহু সদস্য এবং সমর্থক অংশ নেন। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আমরা উত্তরবঙ্গ তপশিলি জাতীয় 2 সংগঠনের পক্ষ থেকে আজকে জলপাইগুড়ি বিভাগীয় কমিশনারের মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে 2 দফা দাবির ভিত্তিতে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে এসেছি। আমাদের দাবি হলো জনসংখ্যার অনুপাতে সংরক্ষণ দিতে হবে এবং সংরক্ষণ ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে হবে। এবং আপনারা জানেন যে এখানে দীর্ঘ কয়েক দশক ধরে কামতাপুরী ভাষা সংবিধানের 8ম তফসিলভুক্ত করবার জন্যে আন্দোলন চলে আসছে। আমরা নবনির্বাচিত সরকারের কাছে দাবি রাখছি যে যাতে এনারা আমাদের এই ভাষাকে, কামতাপুরী ভাষাকে সংবিধানের 8ম তফসিলভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আমার নাম রঞ্জিত কুমার রায়, আমি সাধারণ সম্পাদক, উত্তরবঙ্গ তপশিলি জাতীয় 2 সংগঠন উজ্জাস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এই মুহূর্তে গরমের দাপট ক্রমশ বেড়েই চলেছে। তীব্র রোদ আর আর্দ্রতায় নাজেহাল সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে শরীরকে ঠান্ডা রাখতে এবং কিছুটা স্বস্তি দিতে অভিনব উদ্যোগ নিল ধূপগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আবহাওয়ার কথা মাথায় রেখে তারা আয়োজন করলো এক বিশেষ জলখাবারের। তা যেমন সুস্বাদু তেমনি গরমে আরামদায়ক। আর কিছুদিন পরেই বাঙালির অন্যতম জনপ্রিয় পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। সেই উপলক্ষকে সামনে রেখেই প্রাক জামাই ষষ্ঠী উদযাপনের আয়োজন করা হয়। তবে এই উদযাপন ছিল একেবারেই ব্যতিক্রমী। প্রচলিত ভারী খাবারের বদলে রাখা হয় গরমের উপযোগী হালকা এবং পুষ্টিকর খাবার, আম, দই, খই এবং মুড়ির মিশ্রণ। এই সহজ অথচ তৃপ্তিদায়ক জলখাবার পেয়ে খুশি হন স্থানীয় বাসিন্দারা। এদিন বহু মানুষ অন্নপূর্ণা ভান্ডারের বিভিন্ন কাজে যোগ দিতে ভিডিও অফিসের দিকে যাচ্ছিলেন। কর্মব্যস্ত দিনের শুরুতেই এই আয়োজন যেন তাদের কাছে এক অন্যরকম স্বস্তির বার্তা নিয়ে আসে। কাজে যাওয়ার আগে অনেকেই সেখানে থেমে আম, দই, মুড়ির স্বাদ নেন এবং গরমের মধ্যে কিছুটা প্রশান্তি অনুভব করেন। উদ্যোক্তাদের মতে এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল গরমে মানুষদের পাশে দাঁড়ানো এবং উৎসবের আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নেওয়া। স্থানীয় মানুষদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সব মিলিয়ে ধূপগুড়ির এই অভিনব প্রাক জামাই ষষ্ঠী উদযাপন এলাকায় এক আলাদা মাত্রা যোগ করেছে। খুব ভালো হয়েছে। এরকম গরমের ভিতরে ঠান্ডা খাইয়ে এনে ভালো লাগবে। কোন ব্যাপার বলেন? আমের তো তুলনাই করা যায় না, কেননা জামাই ষষ্ঠী আছে সামনে। জামাইরও তো আম কিনবে, আমাদেরও তো বাল বাচ্চা আছে, আমাদেরও বাড়িতে জামাইরা তাদেরকেও তো আম দিতে হবে। এই আনন্দ, এটা ভালো লাগলো আজকে, খুবই ভালো লাগলো। আপনার নাম? হ্যাঁ, এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর। উৎসবের আমেজে জামাই ষষ্ঠী উপলক্ষে চলে আসুন শ্রী রাধা কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারে। আমাদের এখানে কলকাতা, নৈহাটি, কল্যাণী, কৃষ্ণনগর থেকে আগত প্রসিদ্ধ কারিগর দ্বারা বিভিন্ন ধরনের সুস্বাদু মিষ্টি এবং দই তৈরি করা হয়ে থাকে। এছাড়াও আমাদের কাছে গঙ্গারামপুর, বগুড়ার বিখ্যাত দই পাওয়া যায়। তাই আর দেরি কেন, আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। আবারও চালকের তৎপরতায় রক্ষা পেল একটি হাতির প্রাণ।
সেবক গুলমা সেকশনে গভীর রাতে ট্রেন লাইন পার হচ্ছিল হাতি। লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলটের তৎপরতায় এড়ানো গেল সম্ভাব্য দুর্ঘটনা। মঙ্গলবার গভীর রাতে এ ধরনের দুর্ঘটনা লক্ষ্য করে লোকো পাইলট। তারপরই সঠিক সময়ে গাড়ি থামিয়ে সেই হাতিটির প্রাণ রক্ষা করে। এরপর হাতিটি সেই ট্র্যাক পার হওয়ার পর গন্তব্যস্থলের দিকে গাড়িটিকে নিয়ে যায়। জানা গেছে এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ওই পথ দিয়ে ট্রেন চলাচল করলে ঘটে থাকে। তবে এবারের ঘটনা ক্যামেরা বন্দি করলেন খোদ লোকো পাইলট। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 33 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিতে তৃতীয় দিনেও সাধারণ মানুষের ভিড়। সাধারণ মানুষের কথা চিন্তা করে বাড়ানো হলো একদিনের আরো অতিরিক্ত ক্যাম্প। তীব্র গরমের মধ্যেই জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে এসি বিকল। ক্ষোভ রোগীর পরিজনদের। অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হাসপাতাল চত্বরে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।